गुड मर्निंग बंधुरा आज के हमारे डे 5 इन गोवा। तो आज के আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে মোটামুটি 8:30। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা গোয়া সফর করতে। আজকে আপনাদের নিয়ে যাব নর্থ গোয়ায় অবস্থান করছে দুধসাগর জলপ্রপাত। তো চলুন অ্যাডভেঞ্চারাস জার্নি স্টার্ট হতে চলেছে, চলুন যাওয়া যাক। পেট্রোল পাম্প থেকে স্কুটিতে তেল ভরে আজকে যাত্রাপথ শুরু করে দিয়েছি। যাত্রা করছি দুধসাগর জলপ্রপাতের উদ্দেশ্যে। তো এক্ষেত্রে আপনাদের কয়েকটা কথা জানিয়ে রাখি, আপনারা বেশ কয়েকটা রুটে দুধসাগর ভিজিট করতে পারেন। তার মধ্যে প্রথমত আমরা যে পন্থা অবলম্বন করেছি সেটা হলো স্কুটিতে। স্কুটি ভাড়া পড়েছে আমাদের 1200 টাকা পার ডে। আমরা যেহেতু সিজনে গেছি তাই জন্য এই ভাড়া তুলনামূলক বেশি। আপনারা যদি অফ সিজনে ভিজিট করেন তাহলে এই ভাড়া 800, 600 এমনকি 500 পর্যন্তও নামতে পারে। এবার আসি বাকি অপশনগুলোতে। আপনারা চাইলে এসি বাস মানে ওখানকার যে লোকাল ট্রান্সপোর্ট সেটা ভাড়া করে যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা যে হোটেলে উঠবেন সেখানে বলতে পারেন, বা বাঘা বিচ বা কালাঙ্গুটে বিচ থেকে বাস সার্ভিস রয়েছে, যেটিতে ভাড়া পড়ে পার হেড 2000 থেকে 2500 মতন। আপনারা চাইলে প্রাইভেট কার রিজার্ভ করেও ভিজিট করতে পারেন দুধসাগর জলপ্রপাত। সেক্ষেত্রে ভাড়া পড়ে 2500 থেকে 3000 মতো। অবশ্যই সিজনে আপ ডাউন করে। এছাড়াও যেতে পারেন রেলপথে। রেলপথে যদি যান সেক্ষেত্রে ভাস্কো ডা গামা থেকে একটি ট্রেন ছেড়ে কুলেম স্টেশন পর্যন্ত যায়। সেই ট্রেন ধরে আপনারা অনায়াসেই চলে যেতে পারেন দুধসাগর জলপ্রপাত দেখতে। এক্ষেত্রে এই ট্রেন সম্পর্কে ডিটেলে আপনাদের আবারও বলবো যখন দুধসাগর পৌঁছে যাব তখন। তো আপাতত পথের দৃশ্য চলুন উপভোগ করে নিই। আপনারা যদি গোয়া পর্বের সিরিজগুলি পরপর দেখে থাকেন তাহলে দেখবেন আমরা মাডগাঁওয়ে নানুটেলে উঠেছি। তো এই নানুটেল থেকে আমাদের আজকের গন্তব্য দুধসাগর জলপ্রপাতের দূরত্ব প্রায় 37 থেকে 40 কিলোমিটার, যা কভার করতে আমাদের টাইম লাগবে 1 থেকে 1.5 ঘন্টা মতো। সামনের রাস্তা দুভাগে বিভক্ত। আমরা ডান দিকের রাস্তা ধরে এগিয়ে চলেছি। সামনেই যে ছোট্ট ব্রিজটি দেখছেন, এর তলা দিয়ে যে নদীটি বয়ে গেছে তার নাম কুশাভাতী নদী। এটিও গোয়ার অন্যতম এক শাখা নদী। গোয়ার কিছু দূর অন্তর অন্তর দৃশ্যপটের বেশ চেঞ্জ রয়েছে। আমরা এখন ঢুকে পড়েছি ভীষণ সুন্দর একটি সিনিক বিউটি রাস্তার দুপাশে রয়েছে, যেটার সামনে ধরা পড়ছে সুন্দর উঁচু নিচু ঢেউ খেলানো পশ্চিমঘাট পর্বতমালার রেঞ্জ। দুধারে ফাঁকা জমি এবং তাতে সূর্যরশ্মি পড়ে অসাধারণ সুন্দর একটা ভাইব তৈরি হয়েছে। এই রাস্তাটি দেখুন, এই রাস্তাটি আবার অন্যরকম দৃশ্য। দুপাশে সারি সারি নারকেল গাছ বা ডাব গাছের সারি। এই রকম রাস্তা দেখলে আপনাদের কোন রাস্তার কথা মনে পড়ে বলুন তো? ঠিক ধরেছেন, এর আগের পর্বই আপনাদের দেখিয়েছিলাম যে পাড়া রোডে মানে ডিয়ার জিন্দেগি যেখানে শুটিং স্পট, সেই রাস্তাটি খানিকটা এইরকম টাইপের ছিল। তো গোয়ার রাস্তাঘাট এতই সুন্দর যে দেখে যে কোনো জায়গায় শুটিং স্পট অনায়াসেই বানিয়ে নেওয়া যায়। এখন আমরা চলেছি একটু তুলনামূলক উঁচু রাস্তা ধরে, অর্থাৎ একটু পাহাড়ি অঞ্চলের দিকে প্রবেশ করছে আস্তে আস্তে আমাদের গাড়ি। তো দেখুন একদিকটা খাদ টাইপের একটু জমি রয়েছে। তো সোজা রাস্তা ধরে এখনো চলছি আমরা দুধসাগর জলপ্রপাতের দিকে, কারণ এখনো সুদীর্ঘ পথ অতিক্রম করা বাকি। সামনে একটি সাইনবোর্ড চোখে পড়ছে,
সেখানে মেনশন করা রয়েছে যে এখান থেকে কুলেম এর দূরত্ব প্রায় 22 কিলোমিটার, যা কভার করতে আমাদের টাইম লাগবে 30 থেকে 40 মিনিট মতো। এই যে রোডের ওপর দিয়ে আমরা চলেছি তার নাম কুরচোরেম রোড। কুরচোরেম রোডের একদম প্রান্তে এই রাস্তা দুভাগে ভাগ হয়ে যায়। কুরচোরেম রোডকে ছেড়ে এবার আমরা আস্তে আস্তে বাঁ দিকের রাস্তাটি ধরব, যে রাস্তার নাম ভাটনিওয়াদা রোড, যার বাঁ দিকে রয়েছে কুরচোরেম ফায়ার স্টেশন। ফাঁকা রাস্তাঘাট, ফাঁকা দৃশ্যপট পেরিয়ে এসে আমরা এখন চলেছি কনজেস্টেড একটি রাস্তার মধ্যে দিয়ে, কারণ সামনেই রয়েছে একটি রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনটির নাম সানবর্ডেম স্টেশন রোড। এই রেলওয়ে স্টেশনটি কুলেম যাওয়ার পথে পড়ে। এর পরবর্তী স্টেশন কালেম এবং এর পরবর্তী স্টেশন কুলেম, যে কুলেম স্টেশনের কাছেই অবস্থান করছে দুধসাগর জলপ্রপাত। সামনে যে রাস্তাটি সোজা ওপর দিকে উঠে গেছে সেই রাস্তাটির নাম কুরচোরেম পন্ডা রোড। কুরচোরেম পন্ডা রোড বরাবর সোজা স্কুটি ছুটিয়ে এগিয়ে যাচ্ছি। রাস্তা বাঁ দিকে মোড় নিয়ে সোজা একটি ব্রিজের ওপর উঠে যায়। এই ব্রিজের একদম নিচে রয়েছে সানবর্ডেম স্টেশন, যে স্টেশনটি একটু আগেই আপনাদের দেখালাম। সামনে রয়েছে আরো একটি ব্রিজ। এটি একটি বিখ্যাত ব্রিজ এখানকার। এর নিচে রয়েছে বিখ্যাত জুয়ারি নদী। এই রোড বরাবর সোজা গেলে একটি এইচপির পেট্রোল পাম্প চোখে পড়ে। সেই পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটির নাম SH7, অর্থাৎ আমরা এই রাস্তা ছেড়ে, অর্থাৎ কুরচোরেম পন্ডা রোড ছেড়ে এখন উঠছি স্টেট হাইওয়ে 7-এ। এই স্টেট হাইওয়ে 7 রোডটি সোজা পশ্চিমঘাট পর্বতমালা, বিস্তীর্ণ জঙ্গল, এই পথে চলে যাচ্ছে সোজা আজকের গন্তব্য কুলেমের দিকে। SH7 ধরে যতই এগিয়ে চলেছি ততই প্রবেশ করছি পশ্চিমঘাটের অরণ্য সংকুর বনানীর পরিবেশে। এই অরণ্যই কিন্তু গোয়ার বিখ্যাত ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির একটি অংশ। রাস্তার ভূমিরূপ কিন্তু সবসময় সমান নয়। ঢেউ খেলানো, আঁকাবাঁকা। রাস্তার পাশে কখনো উঁচু মাটির ঢিবি ও গাছপালা চোখে পড়ে। খানিক পার হতে চোখে পড়ে একটি ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। একটা ইনফরমেশন এখানে আপনাদের দিয়ে রাখি, এ পথে কিন্তু এটা ছাড়া আর কোনো পেট্রোল পাম্প চোখে পড়ে না। যারা পার্সোনাল গাড়ি বা রেন্ট কার স্কুটি নিয়ে আসবেন এখান থেকে ফুয়েল আপ করে নেবেন। আমাদের যথেষ্ট ফুয়েল থাকার জন্য আমরা তা আর করলাম না। সামনের পথ আলো ছায়ায় মোড়া। ডিসেম্বরের গোয়ার গরমেও একটি রোমাঞ্চকর গা ছমছমে ও শীতলতার স্পর্শ কিন্তু অনুভব করছি। পথে তেমন কোনো গাড়ি ঘোড়া চোখে পড়ছে না। এ পথে টুরিস্টের আনাগোনা খুব কম। একমাত্র যারা দুধসাগরকে অনুভব করতে চান তারাই এ পথে আসেন। যত পথ এগোচ্ছি গভীর থেকে গভীরতম হচ্ছে সবুজ জঙ্গল। কিছু জায়গায় অবশ্য জঙ্গল সাফ করে ছোট ছোট জনপদ তৈরি হয়েছে।
দূরে আবছায়া মাখা যে পাহাড় দেখা যাচ্ছে, আমাদের আজকের গন্তব্য সেই পাহাড়ের কাছেই, কারণ সেখানেই রয়েছে দুধসাগর জলপ্রপাত। আলো আঁধারি জঙ্গল দেখতে দেখতে কখন যে কুলেমে এসে পৌঁছে গেছি ধরতেই পারলাম না। কুলেমে ঢুকে সর্বপ্রথম চোখে পড়ে একটি বড় জনপদ, বাজার হাট, দোকান, বাড়িঘর, এবং সামান্য এগোতেই ডান হাতে পড়ে কুলেম স্টেশন। ঘড়িতে এখন বাজে সময় 10টা 3। আমরা এসে পৌঁছেছি দুধসাগর ওয়াটারফলের সামনে। এখান থেকে আমরা জিপ ধরবো, জিপ করে যাব দুধসাগর ওয়াটারফলের জায়গায়। তো এখানে আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা যদি গাড়ি ভাড়া করে না আসতে চান সেক্ষেত্রে আপনারা প্যাসেঞ্জার ট্রেন করেও এই অঞ্চলে আসতে পারেন। প্যাসেঞ্জার ট্রেনের জন্য দুধসাগর যে স্পট তার একদম সামনে এই রেলওয়ে স্টেশন, সেটা কুলেম অবস্থান করছে। তো এর জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেন আছে, এর মধ্যে প্যাসেঞ্জার ট্রেন ধরে এখানে আসতে পারেন। এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এর মধ্যে দুটো ট্রেন খুব প্রপার টাইমে আসে। এক হচ্ছে ভাস্কো ডা গামা থেকে কুলেম পর্যন্ত আসে, যেটা সেটা হচ্ছে 8টা 10-এর একটা ট্রেন। আর সেকেন্ড যে ট্রেনটা আসে সেটা হচ্ছে, আর কোনো ট্রেন দিচ্ছে না, সেকেন্ড যে ট্রেনটি আসে সেটি হচ্ছে 9টা 35 থেকে 9টা 35-এ ডা গামা থেকে ভালেন্নিকিন্নি উইকলি এক্সপ্রেস ট্রেন। এটা এক্সপ্রেস ট্রেন। আমি প্রেফার করব, আপনাদের জানাবো, যেটা হচ্ছে 8টা 10-এর ভাস্কো ডা গামা ধরে আপনারা এই কুলেম স্টেশনে আসতে পারেন এবং এই ওয়াটারফল এনজয় করতে পারেন। তো চলুন এবার আস্তে আস্তে দুধসাগর ওয়াটারফলের উদ্দেশ্যে এগিয়ে যাব এবং দেখব মোহময়ী দুধসাগরকে। কুলেম স্টেশনের একদম সামনে বেশ কিছু গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। আপনারা যদি 4 চাকা নিয়ে আসেন তবে এখানেই আপনারা গাড়িগুলি পার্ক করতে পারেন। এখান থেকে 100 থেকে 200 মিটারের হাঁটা পথ। এই হাঁটা পথ পার হয়েই রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আপনাদের টিকিট সংগ্রহ করে এবং যাবতীয় সমস্ত ফর্মালিটিস যা যা আছে কমপ্লিট করে তারপরেই আপনাদের যেতে হবে দুধসাগর জলপ্রপাতের উদ্দেশ্যে। একদম সামনে রয়েছে 4 চাকার জিপগুলি। এই জিপগুলি করেই আপনাদের নিয়ে যাওয়া হবে দুধসাগর ট্রেকিং বা দুধসাগর পরিক্রমার উদ্দেশ্যে। আমার ঠিক বাঁ হাতের দেখুন রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকেই সমস্ত কাজ সম্পন্ন হবে এবং টিকিট সংগ্রহ করবেন। আমরা টিকিটের লাইনে প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, মানে 10টায় এসছি, এখন বাজে 12:30। তো তারপরে গিয়ে আমাদের বুক হলো, মানে টিকিট বাকি টাকাটা পেমেন্ট করলাম আর টিকিট দিল। সেই টিকিট নিয়ে আমরা জিপে উঠে পড়েছি, জিপ ছেড়েছে, এখন বাজে 12:30। 1.5 ঘন্টা ঘোরার টাইম আমাদের। চলুন যাই দুধসাগর ওয়াটারফল দেখতে, যাওয়া যাক। জিপের চাকা এগিয়ে চলল আজকের গন্তব্য দুধসাগর জলপ্রপাতের উদ্দেশ্যে। এক্ষেত্রে বলে রাখি, আমরা যে অরণ্য সংকুল পথ ধরে দুধসাগর জলপ্রপাতের উদ্দেশ্যে রওনা দেব তার নাম ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক, যেটি গোয়ার অন্যতম বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে একটি। প্রথমেই দেখতে পাচ্ছেন গাড়ির চাকা গড়িয়ে চলেছে একটি ওয়াটার ট্রেলের মধ্যে দিয়ে, যেটা কিন্তু বেশ উপভোগ করার মতো, কি বলেন? দেখুন প্রচুর টুরিস্ট কিন্তু এই জলপথে নেমে পড়েছে, নেমে পড়ে তারা ফটোগ্রাফি করছে, সেলফি তুলছে এবং এনজয় করছে। তো চলুন আপাতত এই পথ পেরিয়ে চলি। পেরিয়ে সামনেই দেখুন একটা এন্ট্রান্সের গেট রয়েছে। এই গেট পেরিয়ে আমরা তবে গিয়ে পৌঁছাবো একটি চেক পোস্টের সামনে, যেটি হলো আজকের ভগবান মহাবীর ন্যাশনাল পার্কের মেন চেকপোস্ট। এই চেকপোস্টেই সমস্ত কিছু ভেরিফিকেশন হবে এবং তারপরেই আমরা অরণ্যে প্রবেশ করতে পারবো। একটা দুধসাগরের একটু পোর্শন পেরিয়ে আসার পরে একটা জঙ্গল শুরু হয়। জঙ্গলটার নাম হচ্ছে ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্ক দিয়ে সোজা গাড়ি ঢুকবে ভেতরের দিকে, সেখানেই আছে দুধসাগরের অ্যাকচুয়াল ফলটা। তো আপনারা যদি দুধসাগর আসেন ইউজুয়ালি আসতে পারেন বর্ষাকালে, কারণ এই সময় শীতকালে জলের ওয়াটার ফ্লো অনেকটা কম থাকে। তো চলুন আমরা গাড়িতে উঠে যাব। এই পোর্শনটায় একটা এরকমভাবে সিকিউরিটি চেকপোস্ট করা রয়েছে, এখান থেকে কিছু স্লিপ দেয়, সেগুলো নিয়ে জঙ্গলের ভেতর ঢুকতে হয়। চলুন। এখানে অ্যাডাল্ট যারা তাদের 100 টাকা করে এক্সট্রা চার্জ নিচ্ছে ভেতরে সিকিউরিটি পোস্ট, মানে ঢোকার জন্য জঙ্গলের ভেতর। বাচ্চাদের জন্য 50 টাকা, আর যদি আপনারা গোপ্রো বা ডিজিটাল ক্যামেরা ভিডিও করতে চান তাহলে এক্সট্রা 200 টাকা লাগছে। আর
এই স্টিল ফটোগ্রাফি মানে ডিএসএলআর যদি নিয়ে যেতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু 100 টাকা এখানে পে করে তারপরে যেতে হবে ভেতরে। তো চলুন, এই যে বুকিং বা চেকিং প্রসিডিওর এখানে কমপ্লিট হয়ে যায়, এরপর আমরা সোজা ভেতরে যাব টুয়ার্ডস দুধসাগর। চেক পয়েন্টে ভেরিফিকেশনের পর আবারও এগিয়ে চললো আমাদের জিপ। সামনের পথ মোড়ামে ঢাকা, অর্থাৎ পিচ গলা পথ অনেকক্ষণ আগেই পার হয়ে এসেছি। আলো আঁধারির খেলা দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। সামনের পথ বিস্তীর্ণ কিন্তু সরু, দুপাশে অসংখ্য গাছ বনানী। এই গাছগুলির নাম যদি আপনারা জেনে থাকেন অবশ্যই ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। একটা বিষয় এখানে আপনাদের একটু বলে রাখি, রাস্তাগুলি এত সরু, সেক্ষেত্রে অপোজিটে দেখুন একটা গাড়ি আসছে। আমাদের গাড়িটি পিছিয়ে আসতে হয়েছে সামনের গাড়িকে পথ করে দেওয়ার জন্য। সামনের গাড়িটি দেখুন পাশ দিয়ে বেরিয়ে গেল। আবারও আমাদের গাড়ি স্টার্ট নিল এবং সঙ্গে সঙ্গে সামনে দৃশ্যপট উন্মোচন হয়ে গেল। চোখের সামনে ধরা দিল আরেকটি ওয়াটার ট্রেল, যেটি দেখতে অসাধারণ। এই ওয়াটার ট্রেল পার করছি আমরা, এটিও দুধসাগর জলপ্রপাতেরই একটি ওয়াটার ট্রেল। গাড়ির চাকা একেবারে ওয়াটার বডির ওপর দিয়ে জল ছিটিয়ে স্বমহিমায় এগিয়ে চলেছে দুধসাগরের দিকে, যেটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। কিরকম লাগছে বন্ধুরা আমাদের এই যাত্রাপথ? সুন্দর না? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন, তবেই আমরা সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আগ্রহী থাকব। দেখুন, যে ওয়াটার বডিটি একটু আগেই পেরোলাম সেটিকে বাঁ হাতে এবার রেখেই আমাদের গাড়ি কিন্তু সোজা এগিয়ে চলেছে দুধসাগরের দিকে। আগেও বলেছি, আবারও বলছি, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি কিন্তু সম্পূর্ণ মোড়ামের, অর্থাৎ মাটির। এক্ষেত্রে বর্ষাকালে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায়, অর্থাৎ এই রাস্তা গাড়ি চলাচল বা জিপ চলাচলের উপযোগী তো থাকেই না, ট্রেক করার উপযোগীও থাকে না। ফলত বর্ষাকালের মাসগুলি এই রাস্তা বা এই ট্রেক সম্পূর্ণ বন্ধ থাকে। আমরা এসছি শীতকালে, অর্থাৎ ডিসেম্বর মাসে। এই জঙ্গল খোলা থাকে অক্টোবর থেকে মে পর্যন্ত। সাফারি এবং ট্রেকিংও খোলা থাকে এই সময়। এই সময়েও যে রাস্তার ওপর দিয়ে আমাদের গাড়ি চলেছে সেই রাস্তা কিন্তু যথেষ্ট এবড়ো খেবড়ো, এবং আমাদের গাড়িও বেশ লাফাতে লাফাতেই চলেছে দুধসাগর জলপ্রপাতের উদ্দেশ্যে। এক্ষেত্রে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, কুলেম থেকে এই যে যাত্রাপথ টুয়ার্ডস দুধসাগর জলপ্রপাত, এটা মূলত দুটি পথে হয়ে থাকে। প্রথম পথ ট্রেক পথ। ট্রেক পথে যদি আসেন 12 থেকে 14 কিলোমিটার পথ বনভূমি অরণ্য সংকুল পরিবেশ, অর্থাৎ ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক পেরিয়ে আপনাদের যেতে হবে। সেক্ষেত্রে অবশ্যই একটি গাইড নিয়ে যেতে হয়। সেকেন্ড পন্থা হচ্ছে আপনারা জিপ নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে যে জিপ গাড়িটি প্রোভাইড করা হয় সেটি 4x4 এর একটি জিপ গাড়ি। এটি সম্পূর্ণভাবে গোয়া ফরেস্ট ডিপার্টমেন্ট বা ট্যুরিজম থেকে অনুমোদিত। 4x4 জিপগুলি খুবই পাওয়ারফুল, যাতে অরণ্য সংকুল পরিবেশে জল কাদা পেরোতে পারে। এক্ষেত্রেও প্রায় 12 থেকে 14 কিলোমিটার পথ পেরোতে হয় জিপে করে। দেখতেই পাচ্ছেন আমরা ট্রেক পথে না গিয়ে জিপ পথটি বেছে নিয়েছি আজকের দুধসাগর সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখুন, দেখতে দেখতে আমরা একদম আরেকটা ওয়াটার ট্রেলের সামনে চলে এসেছি। এটি হচ্ছে যাত্রাপথের তৃতীয় ওয়াটার ট্রেল, এবং এই ওয়াটার বডিটি কিন্তু খুবই ছোট আগেরগুলোর তুলনায়, এবং দৃশ্যাকর্ষণও একটু কম। সামনে যে ছোট ছোট ঘরগুলি দেখতে পাচ্ছেন, এই ঘরগুলি মূলত বন বিভাগের কর্মীদের জন্য। তারা এখানে থাকেন এবং বনকে সুরক্ষা করেন। আবারও আমাদের গাড়ির চাকা গড়িয়ে চলল আলো আঁধারির খেলা দেখতে দেখতে পশ্চিমঘাট পর্বতমালার বনভূমিকে উপভোগ করতে করতে। আবারও আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি আমাদের চতুর্থ এবং অন্তিম ওয়াটার ট্রেল পেরোনোর পথে। পেরোচ্ছি আমরা চতুর্থ ওয়াটার ট্রেল। অসাধারণ সুন্দর একটা প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়ছে। এই ওয়াটার ট্রেল পেরোনোর সাথে সাথেই আমাদের গাড়ির চাকা এসে পৌঁছালো দুধসাগর জলপ্রপাতের একদম সামনে, যেটা বলা চলে দুধসাগর জলপ্রপাতের পার্কিং এরিয়ার কাছে। আমাদের গাড়ি স্টার্ট হয়েছিল, মানে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট করে রওনা দিয়েছিলাম 12:30 নাগাদ। প্রায় 1 ঘন্টা লাগলো এই জঙ্গল পার হতে আমাদের গাড়ি নিয়ে। তো এখন বাজে 1:30। এবার আমরা নিচের দিকে এগিয়ে যাব আস্তে আস্তে। যেখানে পার্কিং এরিয়া থেকে কিছু স্টেপস করা আছে, সিঁড়ি ধরে টুয়ার্ডস জলপ্রপাতের দিকে আমরা এগিয়ে যাব। চলুন। আচ্ছা, এই পোর্শনটাতে পার্কিংয়ের জাস্ট অপোজিটে বেশ কিছু বায়ো টয়লেট অ্যাভেলেবেল রয়েছে, জেন্টস রয়েছে, লেডিস রয়েছে। তো আপনারা এসে এখানে ফ্রেশ হয়ে নিতে পারেন। আর যেটা রয়েছে এটা হচ্ছে চেঞ্জিং রুম রয়েছে এখানে। যদি দুধসাগরে নামেন জলের মধ্যে,
তাহলে এখানে অবশ্যই চেঞ্জ করে নিতে পারেন। চলুন যাওয়া যাক। দুধসাগর জলপ্রপাতের পার্কিং এরিয়ায় একদম সামনেই রয়েছে সিঁড়ি দিয়ে বেশ খানিকটা পথ নিচের দিকে নেমে যেতে হবে। এখানে দেখুন একটি নোটিশ বোর্ড রয়েছে, স্লিপারি এরিয়া, ওয়াক স্লোলি। এখানে কিন্তু বর্ষাকালে ভীষণই স্লিপারি পথ হয়। যদি আপনারা শীতকালের দিকে আসেন তাহলেও খুব সাবধানে যাত্রা করবেন। পাথুরে এলোমেলো পথে একটু সাবধানে হাঁটবেন এবং বয়স্ক যারা আছেন, যাদের হাঁটুর সমস্যা আছে, তারা কিন্তু এই জায়গাটায় একটু সাবধানে আসবেন, কারণ পুরো পথটাই পাথুরে পথ এবং ট্রেক করে অনেকটা পথ কিন্তু আমরা দুধসাগর জলপ্রপাতের দিকে যাব। হাঁপো পার হয়ে যাব। ভীষণ সুন্দর একটা জঙ্গল ট্রেকের অভিজ্ঞতা হচ্ছে। চলুন যাওয়া যাক। ছোট ছোট আর্টিফিশিয়াল বেশ কিছু সাঁকো বা ব্রিজ করা রয়েছে। এই ব্রিজগুলো পেরোতে বেশ মনোরম লাগে। প্রচুর যাত্রী যাচ্ছেন আসছেন, কারণ এটি হচ্ছে পিক সিজন, ডিসেম্বর মাস। অন্যান্য মাসে হয়তো দর্শকদের বা যাত্রী সংখ্যা অনেক কম থাকে। জঙ্গলের মধ্যে গাছগুলো এমনভাবে বিস্তৃত যে যাত্রাপথে এরকম ছোট ছোট শিকড়গুলি দিয়ে একটা করে স্টেপের সৃষ্টি হয়েছে। কত বাচ্চা ছেলেমেয়েরাও এখানে যাতায়াত করছে দেখুন। এইখানে দেখুন একদম সামনে একটি বসার জায়গা রয়েছে। আপনারা যদি এই সুদীর্ঘ ট্রেক পথে ক্লান্ত হয়ে পড়েন, অবশ্যই এখানে বসে একটু জিরিয়ে নিতে পারেন। সামনে দেখুন একটা সাইনবোর্ড, লেখা রয়েছে বিওয়্যার অফ মাঙ্কিজ, অর্থাৎ এই সমগ্র যাত্রাপথে কিন্তু বাঁদরের উৎপাত চোখে পড়বে। আরও একটি বিষয় বলে রাখি, দুদিকে দেখুন বায়ো টয়লেট রয়েছে এবং চেঞ্জিং রুম রয়েছে। আপনারা চাইলে এখানেও চেঞ্জ করতে পারেন। এই অংশটি দেখুন, লোকজন কিন্তু ভিডিও করছে বাঁদরের। এটি দেখতেও বেশ মজার, তাই না? সব লোকজন হুড়োহুড়ি করছে এবং দোল খাচ্ছে। গাছের শিকড়গুলো এমনভাবে এসে নিচের পর্যন্ত বিস্তৃত হয়েছে, এখানে বেশ দারুণ এনজয় করা যায়। আবারও আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেকেন্ড একটি ব্রিজের কাছে। এগুলি সবই আর্টিফিশিয়ালভাবে নির্মিত হলেও ভীষণ সুন্দর দেখতে। এই ব্রিজটি আবার দুটো দিকে ভাগ করা। একটা দিক দিয়ে আপনারা যাবেন, অপর দিক দিয়ে যাত্রীরা ফিরবে। এটি মূলত সুবিধার্থে বানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে বানানো রয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলার পরিস্থিতি না তৈরি হয়। সাঁকর দিয়ে যেতে যেতে যে দৃশ্যপটটা দেখা যায় দুপাশে, সেটা তো সত্যি অতুলনীয়। আপনারা যদি এখানে না যান, এটা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। পাথরের ফাঁক দিয়ে দিয়ে জলরাশি উপচে পড়ছে চতুর্দিকে। একই ডিসেম্বর মাস, তার ওপর পিক সিজন, প্রচুর লোকজন, প্রচুর যাত্রী কিন্তু এইভাবে এই পথে ট্রেক করে যাচ্ছে। একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। ট্রেক পথে এত লোক ডিসেম্বর বা পিক সিজন ছাড়া এখানে অন্তত দেখা যায় না। কত বাঁদর দেখুন, চতুর্দিকে বাঁদরে ভর্তি। এই জন্যই বলেছি খুব সাবধানে আপনারা এখানে যাত্রা করবেন। বর্ষাকালে কিন্তু এই সমস্ত রাস্তা বন্ধ থাকে, কারণ দেখতেই পাচ্ছেন ছোট ছোট সাঁকো রয়েছে, জলাধার, জলাভূমি রয়েছে। এই জলগুলো কিন্তু বর্ষাকালে উপচে যায় চতুর্দিক, ফলে এই রাস্তা বন্ধ হয়ে যায়। আরেকটু পথ এগোতেই আমাদের চোখের সামনে ধরা পড়লো একটি জলাভূমির অংশ, ওয়াটার বডি, এবং তার সঙ্গে সঙ্গে দৃশ্যপটে উন্মোচন হয়ে গেল আজকের দুধসাগর জলপ্রপাত, যার জন্য সুদীর্ঘ প্রতীক্ষার আমাদের অবসান হলো। সামনে, চোখের সামনে ধরা দিল দুধসাগর জলপ্রপাতের একটা গ্লিম্পস। এই জলের যে পরিমাণ আপনারা দেখছেন, বর্ষাকালে কিন্তু এর জলের পরিমাণ এর ডবল এবং 3 গুণ বেশি থাকে। এখন ডিসেম্বর মাসেও জলের পরিমাণ কিন্তু যথেষ্ট বেশি। দুধসাগর জলপ্রপাত সেই ওপর থেকে পড়ছে এবং সেই দুধসাগর ছাপিয়ে এখানে জলরাশি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে দেখুন একটা করে বাঁধন দিয়ে দেওয়া হয়েছে। জলের একদম পার্শ্ববর্তী এলাকায় একটি বাঁধন দেওয়া হয়েছে। এই বাঁধন মূলত নিরাপত্তার জন্য, যাত্রীদের নিরাপত্তার জন্য এখানে দেওয়া হয়েছে, যাতে না কেউ এই বাঁধন ক্রস করে নিচে গিয়ে সেলফি তুলতে পারে বা ফটোগ্রাফি তুলতে পারে। কারণ ডিসেম্বর মাস হলেও কিন্তু জলস্রোত খুব বেশি এখানে। তো এখানে যদি আসেন, এইগুলি সাবধানে দেখবেন এবং সাবধানে যাত্রাপথ করবেন। দুধসাগরের প্রথম দৃশ্যপট তো দেখলেন, চলুন দুধসাগরের এবার কাছাকাছি যাওয়া যাক নাকি? তাহলে চলুন, এই আরও কিছু পাথুরে পথ আমাদের ভাঙতে হবে। পাথুরে পথ এলোমেলোভাবে হেঁটে পার হয়ে আমরা দুধসাগরের একদম সামনের দিকে এগিয়ে যাই।
দুধসাগরের কাছাকাছি পৌঁছেই দেখলাম একটা চেঞ্জিং রুম রয়েছে। আপনারা যদি একটু আগে যে চেঞ্জিং রুম পার্কিং এরিয়ায় দেখালাম বা মাঝেও একটি চেঞ্জিং রুম আপনাদের দেখালাম, সেই চেঞ্জিং রুমে যদি চেঞ্জ না করে থাকেন তাহলে আপনারা এই দুধসাগরের অপোজিটে যে চেঞ্জিং রুম রয়েছে এখানেও আপনারা চেঞ্জ করে নিতে পারেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান, জঙ্গল ট্রেক করে চলে এসেছি দুধসাগর ওয়াটারফলের সামনে। অসাধারণ সুন্দর একটা অভিজ্ঞতা। জঙ্গল ট্রেকটা তো অতুলনীয় ছিল, সুন্দর সাঁকো পেরিয়ে পেরিয়ে পাথর পেরিয়ে আমরা এলাম, আর সামনে একটা মনোমুগ্ধকর দৃশ্যর সামনে আমার কথা জড়িয়ে যাচ্ছে। এত সুন্দর দৃশ্যর সামনে বসে আছি এখন। এক কথায় দুর্দান্ত লাগছে। চারদিকে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার মাঝখান দিয়ে দুধসাগর জলপ্রপাত পড়ছে। দূরে লাইন, যেটা ওকে বলা হয় কোঙ্কন রেলওয়ে, সেটা চলে গেছে। সেখান দিয়ে যখন বর্ষাকালে যদি ট্রেন যায় তাহলে দুকুল ছাপিয়ে, ওয়েস্টার্ন ঘাট ছাপিয়ে এই জলপ্রপাতের জলধারা ওপর থেকে নিচে নেমে আসে। অসাধারণ সুন্দর একটা অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম আজকে। কীরকম লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমাদেরকে। এরকম আরও কত ব্লগ চান কিনা সেটাও আমাদের অবশ্যই বলবেন। তো দেখে নিন দুধসাগর জলপ্রপাতের এক ঝলক। চোখের সামনে দেখা যাচ্ছে অফুরন্ত জলরাশি নিয়ে নেমে আসছে দুধসাগর জলপ্রপাত, যা হলো আজকের ক্লাইম্যাক্স। ঠিক তার ওপর দিয়ে দেখুন একটি রেলপথ চলে গেছে। এই রেলপথ কিন্তু আপনারা রেলপথেরও অভিজ্ঞতা নিতে পারেন রেলপথে যদি আসেন। রেলপথের ক্ষেত্রে হাওড়া থেকে অমরাবতী এক্সপ্রেস করে এই যে রেলপথ এই ধরে আপনারা আসতে পারেন এবং এখান থেকে কিন্তু এই জলপ্রপাতের একটা সুন্দর দৃশ্যপট দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে দুরকম অভিজ্ঞতা হতে পারে। আমরা যেহেতু জঙ্গল ট্রেক বা জঙ্গল সাফারি করে এই দুধসাগর জলপ্রপাতের অভিজ্ঞতা সঞ্চয় করতে এসেছি, সেক্ষেত্রে জলপ্রপাতের একটা অন্যরকম রূপ দেখা যাচ্ছে। এবং যদি আপনারা অমরাবতী চেপে জলপ্রপাত দেখতে চান সেক্ষেত্রে কিন্তু একটা আলাদা রূপ দুধসাগরের ধরা পড়বে আপনাদের চোখের সামনে। এখানে আপনাদের সাজেস্ট করব, যদি আপনারা অমরাবতী চেপে এখানে আসেন সেক্ষেত্রে বর্ষাকালে আসবেন, কারণ জঙ্গল পথ বন্ধ থাকে এবং ওপর থেকে প্রচুর পরিমাণে জলরাশি নেমে আসে নিচের দিকে, যার দৃশ্য অতুলনীয়। খানিকক্ষণের মধ্যেই আজকের ক্লাইম্যাক্স ধরা পড়ল চোখের সামনে। ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা, দুধসাগর জলপ্রপাত সব কাঁপিয়ে ওপর দিয়ে যাচ্ছে ট্রেন। এই দৃশ্যপট দেখার জন্য লোকজন দীর্ঘ প্রতীক্ষা করে থাকে। আমরাও তাই হৈ হৈ করে মেতে উঠলাম এই সৌন্দর্যের আনন্দে। এখানে কিন্তু লোকজনের এনজয়মেন্টের শেষ নেই। প্রচুর জনগণ, প্রচুর যাত্রী এখানে লাইফ জ্যাকেট পরে নেমে পড়েছে এই দুধসাগরকে উপভোগ করার জন্য। এবং যেহেতু ডিসেম্বর মাস, আগেও বলেছি পিক সিজন, প্রচুর যাত্রী এখানে এসেছেন, দুধসাগরে এনজয় করছেন। এবং যে চেঞ্জিং রুমগুলো আপনাদের দেখালাম সেখানে চেঞ্জ করে লাইফ জ্যাকেট পরে আপনারাও চাইলে এখানে এনজয় করতে পারেন। দুধসাগর জলপ্রপাতের অভিজ্ঞতা একবারে প্রাণ ভরে উপলব্ধি করতে পারেন। এক্ষেত্রে আমাদের আর নামা হয়নি, কারণ আমরা এক্সট্রা জামা কাপড় ক্যারি করিনি। আপনারা এখানে যদি আসেন অবশ্যই দুধসাগরের অভিজ্ঞতা নেওয়ার জন্য একটা এক্সট্রা জামা কাপড় সঙ্গে ক্যারি করবেন এবং এই অভিজ্ঞতায় সামিল হবেন। এখানে কিন্তু দাঁড়ানোর জায়গা নেই। এক কথায় দুধসাগর জলপ্রপাত কিন্তু প্রচণ্ড দুর্গমতম এরিয়ায় অবস্থান করছে। এখানে ঠিকভাবে দাঁড়াতে পারবেন না আপনি, কারণ কোনো প্লেন ল্যান্ড চোখে পড়ে না। আর একটা কথা এখানে জানিয়ে রাখি যে এখানে প্রচুর বাঁদরের উৎপাত, আগেও বললাম। এক্ষেত্রে কিন্তু যদি আপনারা জিনিসপত্র ওপরে রেখে চান করতে যান, সেক্ষেত্রে যদি কোনো খাবার জিনিস ভেতরে থাকে, বাঁদরগুলি কিন্তু খাবার জিনিস বের করে যত্রতত্র ফেলে দেয় এবং খেয়ে নেয়। এক্ষেত্রে এইটা কিন্তু একটুখানি আপনারা নজর রাখবেন। এই দুধসাগর জলপ্রপাতের ট্রেকের উদ্দেশ্যে একটা ব্যাপার আপনাদের একটু জানিয়ে রাখি। এক্ষেত্রে টোটাল যে টাইম আমাদের দেওয়া হয়েছিল তা ছিল প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টার ওপর যদি আপনারা এখানে থাকতে চান বা টাইম নিতে চান সেক্ষেত্রে এক্সট্রা চার্জ কিন্তু পে করতে হবে এবং আপনাদের গাড়ির সহযাত্রীদের সাথেও সেই ব্যাপারে কথা বলে নেবেন। আমাদের আসতে এবং যেতে, অর্থাৎ গাড়ি পার্কিং এরিয়া থেকে এই দুধসাগরের স্পট পর্যন্ত আসতে যেতে মোটামুটি টাইম লেগেছিল 10 থেকে 15 মিনিট। টোটাল টাইম লেগেছিল 20 থেকে 25 মিনিট মতো। তো আমরা এই জায়গায় 40 মিনিট মতো কাটানোর পরে বাকি 15 মিনিট ধরে আবার ফিরে চলেছি ঠিক যে জায়গায় আমাদের আজকের গাড়িটি পার্ক হয়েছিল।
একই পাথুরে এলোমেলো পথ ধরে আবারও ফিরে চলা। এক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ আপনারা খুব সাবধানে ফেলবেন, কারণ পা মুচকে বিপদ হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার এখানে, কারণ আমাদের চোখের সামনেই অনেকে পড়ে যাচ্ছেন, পা মুচকে যাচ্ছে। খুব সাবধানে সন্তর্পণে আপনারা এখান দিয়ে ফিরবেন বা যাত্রা করবেন। ফিরতি পথে দেখলাম যেহেতু দ্বিপ্রহর বেলা, সোনালি রোদে ধুয়ে যাচ্ছে অরণ্য এবং ধুয়ে যাচ্ছে আমাদের আজকের পশ্চিমঘাট। আবারও সেই ছোট আর্টিফিশিয়াল সাঁকো ধরে ফিরে চলেছি আমরা। তখনও প্রচুর সহযাত্রী এবং যাত্রীগণ আসছেন, তারা এই দুধসাগর জলপ্রপাতের শোভা উপভোগ করার জন্য। কিছু দূর এগোতেই দেখলাম আবারও সেই ছোট্ট ছোট্ট জলাধার, এবং এখানে প্রচুর যাত্রীরা যেন ফিরতেই চাইছেন না কেউ। প্রচুর যাত্রীরা ছবি তুলছেন এবং সেলফি তুলছেন, এই আনন্দে তারা মেতে উঠেছেন। পাথুরে এলোমেলো পথ ধরে ফিরে চলেছি আমরা, এবং এই পাথুরে পথ ধরে আস্তে আস্তে এগোতেই দেখলাম পেয়ে গেলাম আমাদের সিঁড়ি পথ, যে সিঁড়ি পথ দিয়ে শুরু হয়েছিল আজকে ট্রেকিংয়ের যাত্রাপথ। এই সিঁড়ি ভেঙে ওপরে উঠতেই আমরা পেয়ে যাব পার্কিং এরিয়াটি। ঘড়ি বলছে সময় 3টে। আমাদের দুধসাগর অভিযান কমপ্লিট হয়ে গেল। এখনও কমপ্লিট যদিও হয়নি পুরোটা, এখন আমরা জিপে করে ফিরে যাব আমাদের যেখান থেকে আমাদের টিকিট কাউন্টার জিপে উঠেছিলাম সেখানেই চলে যাব। চলুন ফিরে যাই। কীরকম লাগলো দুধসাগর অভিযান খুব ভালো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। কারোর যদি ভ্রমণের অভিজ্ঞতা হয়ে থাকে তারাও অবশ্যই জানাবেন। চলুন আমরা ফিরে যাব আমাদের গন্তব্যস্থল টিকিট কাউন্টারে। যাওয়া যাক। পার্কিং স্লটের একদিকে রয়েছে ওয়াশরুম, সেখানে আপনারা ফ্রেশ হতে পারেন, চেঞ্জ করতে পারেন, টয়লেট যেতে পারেন। এছাড়াও অপোজিটে রয়েছে এই ক্যান্টিন এরিয়া। এখানে যদি আপনারা খাওয়া দাওয়া করতে চান, বেশ কিছু স্ন্যাক্স জাতীয় খাবার অ্যাভেলেবেল আছে, এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। জিপে করে আবারও ফিরে চলেছি সেই টিকিট কাউন্টার যেখান থেকে আজকের যাত্রা শুরু হয়েছিল তার উদ্দেশ্যে। চতুর্দিকে ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক ধুয়ে যাচ্ছে সোনালি রোদের আবহে। একরাশ ভালো লাগা, একরাশ ভালোবাসা এবং দুধসাগর জলপ্রপাতকে দেখার, এ জীবনের মতো দেখার আর একটা স্বপ্ন নিয়ে আমরা ফিরে যাচ্ছি আবারও আজকের আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেই পথের উদ্দেশ্যেই। মন বলছে আবারও ফিরে আসবো, আবারও দেখা হবে এই দুধসাগরের সাথে। আপাতত যেহেতু অনেক বেলা হয়ে গেছে, তাই সোজা আপনাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। দুধসাগর জলপ্রপাত দেখা হয়ে গেল, আমরা এবার চলে এসেছি লাঞ্চ করতে। যে জায়গাটা দুধসাগর জলপ্রপাতের টিকিট কাউন্টার রয়েছে তার চারপাশেই বলতে পারি অনেক রেস্টুরেন্ট রয়েছে। এখানেই চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে, কারণ প্রায় 4টে বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে। আমি নিয়েছি এগ থালি, যেটার প্রাইস পড়লো 180 টাকা, আর অপূর্ব নিয়েছে হাক্কা নুডলস। তো এই সমস্ত প্রাইস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং নিচেও দেওয়া থাকবে, নজর রাখবেন স্ক্রিনে। আর চলুন আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফেলুন। আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে দুধসাগর ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন কোলেম গোয়া এর টিকিট বুকিং কাউন্টার রয়েছে। আমরা যে এখান থেকে টিকিট কালেক্ট করে এবার বাকি পেমেন্টটা করে আমরা এখান থেকে জিপ নিয়ে গেছিলাম দুধসাগর ভিজিট করতে। এবার এক্ষেত্রে বলে রাখি যে যখন আপনারা এখানে ভিজিট করবেন সবসময় প্রেফার করবেন যে অনলাইনে বুক করে আসার, কারণ সেক্ষেত্রে আপনারা একটা সিওরিটি থাকবে। আদারওয়াইজ যেটা হয় সেটা হচ্ছে এখানে এসেও আপনারা টিকিট কালেক্ট এবং বুকিং প্রসিডিওর পুরোপুরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সিওরিটি থাকে না। সেকেন্ড আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু টিকিট দেওয়া স্টার্ট হয় সকাল 8টা থেকে। আপনারা চেষ্টা করবেন অনেক সকাল সকাল এখানে চলে আসতে, কারণ আমরা এসে পৌঁছেছিলাম এখানে 10টার সময়। প্রায় 2-2.5 ঘন্টার উপর লাইনে দাঁড়িয়ে আমাদের টিকিট কালেক্ট করতে হয়েছে। এক্ষেত্রে আমরা কিন্তু অনলাইন বুকিং করেই এসেছিলাম, আমাদের শুধুমাত্র বাকি পেমেন্টটা করে এখান থেকে টিকিট নিয়ে জিপে করে দুধসাগর ভিজিট করতে যেতে হয়েছিল। আপনাদের বলে রাখবো যে আপনারা অলওয়েজ, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে বুক করে টিকিট এখানে আসবেন, তবে কিন্তু একটা সিওরিটি থাকবে যে আজকেই সেদিনই আপনি দুধসাগর ভিজিট করতে পারবেন। তো কীরকম লাগছে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। টিকিটের ইনফরমেশান সমস্তটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সব লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে বুকিং প্রসিডিওর আপনারা চেক করে নিতে পারেন। তো চলুন এবার আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে।
ওয়াটারফলে ভিজিট করার পর ম্যাক্সিমাম লোক যেটা করেন সেটা হচ্ছে এই এরিয়ায় এসে লাঞ্চ করে নেন, কারণ মোটামুটি যেতে আসতে যা টাইম লাগে, মোটামুটি এখান থেকে জিপে উঠে আপনারা যাবেন 1.5 থেকে মানে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লাগবে আপনাদের দুধসাগরে ভিজিট করতে, ওখানে 1.5 ঘন্টা টাইম, আবার আসবেন রিটার্ন ব্যাক। তো এই পুরো প্রসিডিওরটা কমপ্লিট হতে কিন্তু বেশ খানিকক্ষণ, ঘন্টাখানেক টাইম লাগে। তো তারপরে লাঞ্চ আওয়ার পেরিয়ে যায়। এখানে সেক্ষেত্রে দেখা যায় যে টিকিট কাউন্টারের আশেপাশের অঞ্চলে প্রচুর এরকম খাবার দোকান, রেস্টুরেন্টস অ্যাভেলেবেল রয়েছে, এখানে আপনারা লাঞ্চ কমপ্লিট করে নিতে পারেন। তো আমরাও তাই করলাম, একটু আগে দেখলেন লাঞ্চ কমপ্লিট করলাম। আর একটা বিষয় বলে রাখি, এখানে ওয়াটারফলের একদম কাছে একটা কার পার্কিংয়ের স্লট রয়েছে, এটা অবশ্যই পে পার্কিং, আপনারা যদি পার্কিং করেন তাহলে এখানে পার্কিং করতে পারেন। চলুন, এক্ষেত্রে আর একটা ইনফরমেশন আপনাদের এখানে দিয়ে রাখি, আমরা যেহেতু পুরো গোয়াটা কভার করছি আমাদের রেন্টেড একটা বাইক করে, তো আমরা এখান থেকেও আমাদের স্কুটি করে, রেন্টেড স্কুটি করে আবার আমাদের হোটেল নানুটেলের উদ্দেশ্যে ফিরে যাব। আপনারা চাইলে সকালে আমি দেখালাম আসার সময় যে একটা কোলেম স্টেশন, সেখান থেকে আপনারা মারগাঁও জাংশন থেকে স্টেশন এক্সপ্রেস ট্রেন বা লোকাল ট্রেন ধরে, প্যাসেঞ্জার ট্রেন ধরে আসতে পারেন এইখানে দুধসাগর ওয়াটারফল দেখার জন্য। এছাড়াও আপনারা যদি ব্যাক করার জন্য ট্রেন করেই ব্যাক করতে চান সেটাও করতে পারেন, কারণ ট্রেন এখানে অ্যাভেলেবেল রয়েছে। ট্রেনের ডেসক্রিপশানগুলি আমি দিয়ে দিচ্ছি। 12:20 কুলেম ভাস্কো ডা গামা প্যাসেঞ্জার লোকাল এখানে একটা অ্যাভেলেবেল রয়েছে। সেকেন্ড 1:20 থেকে একটা ট্রেন রয়েছে যেটাও অমরাবতী এক্সপ্রেস। মনে রাখবেন অমরাবতী এক্সপ্রেস কিন্তু কোঙ্কণ রেলপথ দিয়ে যায় এবং সমগ্র দুধসাগরের শোভাটা দেখতে দেখতে, উপভোগ করতে করতে আপনারা এই ট্রেনে করে যেতে পারবেন। থার্ড সেটা হচ্ছে কুলেম থেকে ভাস্কো ডা গামা স্টেশনে, সেটাও হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন, এটা 5:20 থেকে 6:10 গিয়ে পৌঁছায়, এটাও এখানে ছাড়ে 5:20 থেকে। তো এই 3টে ট্রেন কিন্তু অ্যাভেলেবেল আছে রিটার্ন করার জন্য। আজকের মতো দুধসাগর জলপ্রপাতের এক রোমাঞ্চকর অভিযান, রোমাঞ্চকর যাত্রা এবং কাহিনী শেষ করে ফিরে চলেছি আজকের আমাদের ফিরে যাওয়ার গন্তব্য নানুটেল, মাডগাঁওয়ের নানুটেল হোটেলের উদ্দেশ্যে। পথে অসাধারণ সুন্দর অভিজ্ঞতা তো হলোই, এবং সুমধুর দুধসাগরের স্মৃতি মাথায় নিয়ে আবারও ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক এর রাস্তার মাঝখান দিয়ে ফিরে চলেছি। এটাও একটা অভূতপূর্ব অভিজ্ঞতা, যেহেতু সূর্যরশ্মি ঢলে পড়েছে এবং প্রকৃতির একটা অসাধারণ সুন্দর ব্যাকড্রপকে পাশে রেখে আমরা চলেছি সামনের পিচ ঢালা রাস্তা দিয়ে। রাস্তাটি SH7 অর্থাৎ স্টেট হাইওয়ে 7 জাতীয় সড়ক, এবং একটা অসাধারণ সুন্দর অনুভূতি খেলা করছে মাথায় এবং আমাদের মনন জুড়ে। আপনাদের কিরকম লাগলো, কিরকম লাগছে গোয়া পর্ব, গোয়া সিরিজ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং এরকম ভিডিও, এরকম সিরিজ আপনারা চান কিনা এবং বছরের কোন সময় চান সেগুলি আমাদের জানাতে ভুলবেন না। তো চলুন আপাতত এগিয়ে যাব। আর একটা কথা এখানে বলে রাখি, যেহেতু আমাদের আজকেই গাড়ি ফেরত দেওয়ার দিন, অর্থাৎ স্কুটির দিন আমাদের শেষ। স্কুটি আমরা ভাড়া নিয়েছিলাম, মাডগাঁও এর বাস স্ট্যান্ডে অবস্থান করছে বাইক অ্যান্ড কার রেন্ট বলে একটি দোকান থেকে। তো সেখানে আজকে আমরা স্কুটি জমা দিয়ে দেবো। তো চলুন আপাতত স্কুটি জমা দিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে ডিনার টেবিলে। আমরা স্কুটি জমা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই দোকান, গোয়া বাইক অ্যান্ড কার রেন্টাল শপ নামে পরিচিত। এটি মাডগাঁও বাস স্ট্যান্ডের একদম অপোজিটে একটি গলির মধ্যে অবস্থান করছে, যার লোকেশন আমি দিয়ে দেবো এখানে কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সে, সেটি খেয়াল করে নেবেন। এখান থেকে স্কুটি আপনারা নিতে পারেন, কারণ এনাদের সার্ভিস বেশ ভালো এবং স্কুটির কন্ডিশনও মোটামুটি মোটের ওপর খারাপ না। আমরা যে রেস্টুরেন্টে রাতের ডিনার পর্ব সারবো তার নাম হচ্ছে হোটেল কাবেরী। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের অংশ। চলে এসেছি ডিনার টেবিলে, এখন বাজে রাত 10টা। আমরা যে হোটেল নানুটেলে আছি, মারগাঁও অবস্থান করছে হোটেলটি, সেই হোটেলের একদম কাছে মারগাঁওয়ের একটা সিটি এরিয়ার মধ্যে একটুখানি ওয়াকিং ডিস্টেন্সেই এই হোটেলটা অবস্থান করছে। এটা একটা রেস্টুরেন্ট, নাম হচ্ছে কাবেরী। তো এখানে আজকে খুব সিম্পল অর্ডার দিয়েছি, কারণ বেড়াতে এলে আমরা বেশি হাই খাওয়া দাওয়া করি না, শরীরটা ভালো রাখা এটাই মেন পয়েন্ট। তো আমরা অর্ডার দিয়েছি রুটি, যেটা পড়লো আমাদের পার পিস 25 টাকা করে। তার সাথে আলু মটর একটা ভেজ সবজি নিয়েছি, যেটা 180 টাকা পড়লো। আর তার সাথে অপূর্ব একটা
এগ অমলেট নিয়েছি। তো সমস্ত খাবারের ডিটেলস এবং প্রাইস ডেসক্রিপশন বক্সে এবং নিচেও দেওয়া থাকবে, ওখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে নিই। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে ডে 5 ইন গোয়া। স্টার্টিংয়েই বলেছিলাম সকালবেলা, তো অদ্য শেষ রজনী গোয়াতে। তো গোয়ার পুরো অ্যাটমসফিয়ারটাকে একটু অনুভব করার চেষ্টা করছি, পায়ে হেঁটে একটু শহরটাকে ঘোরার চেষ্টা করছিলাম একটু আগেই। তো আজকে সারাদিনের খুব হ্যাকটিক জার্নি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আজকে ফাইনাল গ্র্যান্ড ফিনালে যেটা ছিল সেটা হচ্ছে দুধসাগর জলপ্রপাত। সো সেটাই ছিল ক্লাইম্যাক্স আজকে গোয়ার। কীরকম লাগলো এই দুধসাগর জলপ্রপাতের অভিযান, পুরো জার্নিটা, জিপ সাফারিটা, সমস্তটা আপনারা একটুখানি দেখবেন। দেখে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কীরকম লাগছে এই গোয়া সিরিজ। এরকম আরও ভিডিও চাই কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর অফবিট ভিডিও চাই নাকি এই রকম সিরিজ ভিডিও লাগবে সেটাও আপনারা একটু কমেন্ট সেকশানে আমাকে জানাবেন। তো কালকে আমাদের ট্রেন, আমরা কালকে বেরিয়ে যাব গোয়া থেকে। এখানেই আমরা ব্লগটাকে এন্ড করছি। তো গুড নাইট, ভালো থাকবেন সবাই।